নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরো একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। ঘণ্টাখানেক বাংলার কথা দেখুন, বাংলার মানুষের যা যা খবর, খবরের ভেতরের খবর জানা দরকার, আমরা আপনাদের সামনে সোম থেকে শুক্রবার প্রতিদিন এই অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করছেন। এবং শুধু খবর নয়, খবরের ভেতর খবর নয়, যে খবর আপনাদের জানা দরকার, জানাবার দরকার, এবং তা নিয়ে সব রকম বিশ্লেষণ, তর্ক সবই থাকছে কিন্তু স্টুডিওতে। ঘণ্টাখানেক বাংলার কথায় আজকে আমরা তসলিমা নাসরিনকে দিয়ে আজকের পর্ব শুরু করব। কারণ আপনারা প্রত্যেকে জানেন ২০ বছর পর মুক্ত বাংলায় বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন আসছেন। আগামী ১লা আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এবং তসলিমা নাসরিনকে এই নিয়ে স্বাগত জানিয়ে বামফ্রন্ট সরকারকে তীব্র আক্রমণ করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেছেন বামফ্রন্ট সরকার মুসলিম তোষণ করতে গিয়ে তসলিমা নাসরিনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল। ঠিক মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঠিক কি বলেছেন আগে আপনাদের সামনে রাখবো, তারপর আমাদের আজকের প্যানেলে কারা কারা আছেন এই নিয়ে আলোচনা করবেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবেন। কিন্তু তার আগে অগ্নিমিত্রা পাল ঠিক কি বলেছেন শুনুন। তসলিমা দি আসছেন ১ তারিখে। আমাদের মহিলাদের জন্য তো অত্যন্ত আনন্দের এবং গর্বের। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মুসলিম নিয়ে পলিটিক্স করেছেন, কিন্তু ওনাকে প্রোটেকশন দেননি, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো টিএমসি রেজিম তো কেউই কোনো জাস্টিস পায়নি, সমস্ত ধর্মের মানুষকে শুধু ব্যবহার করা হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আছে তসলিমা দি আসছেন, সরকার মদত করছে এবং ১ তারিখে প্রোগ্রাম হবে এই রবীন্দ্র সদনে। এটা অত্যন্ত গর্বের বিষয়। আজ সকালেও আমার ওনার সাথে কথা হবে এবং উই আর ভেরি হ্যাপি। আজকে ওনার যে উনি এত ট্যালেন্টেড একজন লেখিকা, এতদিন ওনাকে এক্সাইলে রাখা হয়েছিল। সো আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী দেখানো পথে আমরা হাঁটছি। এই নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো আমাদের প্যানেলে আজকে কে আছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি মুখপাত্র তমসা চ্যাটার্জি এবং প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। আমরা তিনজনকেই আমাদের আজকের পর্বে স্বাগত। আপনারা শুনলেন, প্রত্যেকে শুনলেন, দর্শকরাও শুনলেন যে অগ্নিমিত্রা পাল বললেন যে তসলিমা নাসরিন আসছেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার অর্থাৎ তাকে স্বাগত জানাচ্ছেন এবং তীব্র আক্রমণ করলেন কিন্তু বামেদের। আমি অরিন্দম বাবুকে দিয়ে শুরু করবো। তসলিমা নাসরিন বাংলায় প্রথম বোধহয় কোনো একজন এরকম সাহসী লেখিকা, এবং সবার লেখিকার আগে তাকে আমরা যেভাবে দেখেছি ছোটবেলায় দেশের মাধ্যমে বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে কবি তসলিমা নাসরিন। উনি পরে গদ্যে হাত দেন এবং ওনার প্রথম থেকেই জায়গার যেটা লড়াই ছিল, যা সালমান রুশদিরও ছিল, মুসলিম মৌলবাদ, এক ভয়ঙ্কর মৌলবাদ যা আরব সংস্কৃতি থেকে উঠে আসা, যার জন্য আজকে সালমান রুশদিরকে চোখ হারাতে হয়, তিনি নিজের দেশে ফিরতে পারেন না, তার নামে ফতোয়া জারি হয়। আমরা বাংলাদেশে প্রথম দেখলাম, বাংলাদেশ থেকে আমরা পশ্চিমবঙ্গকে তখন ভাবতাম আর কি অনেক শুরু করা হয়েছিল না সেকুলার বলে। ১৯৯৪ সাল থেকে যখন বাংলাদেশ তাকে বিতাড়িত করে, ওনার কাছে উনি যেহেতু বাংলা ভাষায় লেখেন, উনি পশ্চিমবঙ্গে এসে থাকতে শুরু করেন। ঘটনা হচ্ছে যে দুর্ভাগ্যের জায়গা সেটাই যে তসলিমা নাসরিন তখন দুটো দুর্দান্ত উপন্যাস লেখেন, দ্বিখণ্ডিত এবং লজ্জা বলে। এবং তসলিমা নাসরিন এই লেখার পরে যেটা হয় সাংঘাতিক জিনিস, সেটা আস্তে আস্তে কিছু কিছু জায়গায় ঘটনা ঘটছিলই। আমার নিজের ব্যক্তিগত জীবনে খুব অভিজ্ঞতা আছে যে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যখন তসলিমা নাসরিনকে ডাকতে চাই, তাতে আমাকে একদম বিরাট অংশ থেকে মানে জানানো হয় যে ওনাকে আসতে দেওয়া যাবে না, এবং তখন অবশ্যই ভরা বামফ্রন্টের মরশুম। এবং এই যে তারপরে তাতেও শান্তি হচ্ছিল না, কারণ উনি যে বক্তব্যগুলো রাখছিলেন লেখার পরে, সেগুলো খুব সাংঘাতিক বক্তব্য, যা বাংলাদেশের সমাজ এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে সম্পূর্ণ রাজনৈতিক দলগুলো একটা তুষ্টিকরণের মধ্যে দিয়ে যায়, সেটা বারবার করে তসলিমা নাসরিন ওপেন করছিলেন এবং তার ফাইনাল এফেক্ট নামিয়ে দিলেন হচ্ছে না। প্ল্যান করে, যেমন এনআরসির সময়, সিএর সময় যেরকম করে ভাঙা হয়, দিনের পর দিন বিডিও অফিস, রাস্তা, ট্রেন, আমরা খুব দেখেছি, শামসেরগঞ্জ, ধুলিয়ান, এই জিনিস নেট প্র্যাকটিস শুরু করেছিল সিপিএম। এই নেট প্র্যাকটিসটা শুরু করেছিল খুব সুন্দর সময়। একদিকে ইউপিএ সরকার চলছে, আরেকদিকে হচ্ছে একদম ২৩৫ পাওয়া বামফ্রন্ট, আর তার মধ্যে এক দারুণ সুন্দর সাদা পাঞ্জাবি ধুতি পরা মুখ্যমন্ত্রী। তিনি বলতেন, নন্দনে যেতেন, তিনি বলতেন দাঙ্গাকারীদের আমি মাথা ভেঙে দেবো। নেট প্র্যাকটিস কোনটা? নেট প্র্যাকটিস ২০০৭-এর ২১শে নভেম্বর।
বেশ। 2007-এর 21শে নভেম্বর তসলিমা নাসরিনকে তাড়াতে হবে, তসলিমা নাসরিনকে বার করে দিতে হবে। এর জন্য নেতৃত্ব দিলেন হচ্ছেন সিদ্দিকুল্লাহ, জামাতে উলেমা হিন্দ, ইদ্রিস আলী, সুলতান আহমেদ, ইকবাল আহমেদ। এবং তোমাকে বলে দিই অঞ্চলটা, তোমার এই অঞ্চলের জায়গা থেকে খুব, তোমার এখানে স্টুডিওটা থেকে আরম্ভ করে একদম 4 নম্বর ব্রিজ থেকে রয় স্ট্রিট, রিপন স্ট্রিট, তালতলা থেকে আরম্ভ করে পার্ক সার্কাসের মোড়ে অখণ্ড তাণ্ডব যাকে বলে, সকাল 11টা থেকে। আমি আমার মানে বাবার সঙ্গে একটা জায়গা থেকে আসছিলাম, আমাদের বিপদ আমি নিজের চোখে কিছুটা দেখি, পুরোটা দেখতে পাইনি। দেখা হয়েছিল পর পর পুলিশের গাড়ি জ্বলছে 8টা 10টা করে, প্রতিটা দোকানের কাছাকাছি গিয়ে ভাঙচুর, বাসগুলোকে ভাঙচুর। সবচেয়ে দুর্ভাগ্যের কথা, তারপরে এই যে বলে না যে সিপিএম এর দুটো পার্টি অফিস, একটা হচ্ছে আমাদের বেগবাগানের কাছে, আরেকটা এখনো সে পার্টি অফিস তৈরি, আমি দেখাতে পারি তোমাদের গিয়ে। আরেকটা পার্টি অফিস হচ্ছে রয় স্ট্রিটে, পুড়িয়ে দেওয়া হলো। যে একটাই দাবি, ঠিক ঘটনা যেটাকে বলা হয়, যেমন এই মুসলিম মৌলবাদ, জিহাদি মৌলবাদ এইভাবেই সুপ্রিম কোর্টের শাহবানুর সময় ঘুরিয়ে দিয়েছিল। রাজীব গান্ধী মাথা নিচু করে নিয়েছিলেন, শাহবানুর খোরপোশ মামলা ব্যর্থ হয়েছিল, খোরপোশ দেওয়ার কথা ছিল, আইনটাই চেঞ্জ করেছিলেন। আর যে সরকার নাস্তিক, যে সরকার কোনো ধর্মকে নাকি মানে না, সেই সরকার কি করলো? সেই সরকার দেখা গেল হচ্ছে তাকে দাঙ্গাকারীদের না ধরে তার শত্রু যারা মেইনলি তখন তৃণমূলপন্থী মুসলমান, তাদের মুসলমানদের মধ্যে তৃণমূলপন্থী, যেমন লায়েক আলাইয়ের মতো কোনো মুসলমানের তৃণমূলপন্থী, ওরা একটাই পন্থী, ওরা জিহাদপন্থী অধিকাংশ জায়গায়। এবং সেইখানে কি হলো, বুদ্ধদেব ভট্টাচার্য কি অসাধারণ ডিসিশন নিলেন, উনি যেন দাঙ্গাকারীদের মাথা ভেঙে দেবো, আর যারা দাঙ্গা করলো তাদেরকে পুরস্কার দিয়ে তসলিমা নাসরিনকে বললেন বেরিয়ে যাও। এবং প্রসূন মুখার্জিকে দিয়ে উনি অপারেশন করেছিলেন পুলিশ কমিশনার। বেশ। এবং ইউপিএ সরকারও এটা মেনে নিতে বাধ্য হয়েছিল। এবং তারপরের 15 বছর তো ছেড়েই দাও, যাদের তোষণই ছিল যে জিহাদি তোষণ, সেখানে একজন ভদ্র মৌলবাদী বিরোধী মুসলমান লীগকে কোনোদিন স্থান দেবে? বেশ। প্রায়শ্চিত্ত হলো। তো অবশ্যই আমি তোমার কাছে আসবো, তার আগে অর্কদা, বামফ্রন্ট সরকার মুসলিমদের নিয়ে রাজনীতি করেছে কিন্তু তসলিমা নাসরিনকে নিরাপত্তা দিতে পারেনি, অগ্নিমিত্র পাল বললেন। আপনি কিভাবে দেখছেন, আপনার বিশ্লেষণ? প্রথম কথা, আমি বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো যে তিনি উদ্যোক্তাদের বলেছেন যে আপনারা এগিয়ে যান, তসলিমা নিরাপত্তার পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার নেবে। প্রথম কথা হলো, অরিন্দম যেটা বললো 2007 সালের 21শে নভেম্বর, সেই ঘটনার আমি সাক্ষী। তখন মল্লিক বাজারের ঠিক কাছেই আমার অফিস ছিল। রিপন স্ট্রিট থেকে শুরু করে আলিমুদ্দিনের ভিতর থেকে শুরু করে যেভাবে ইট বৃষ্টি হয়, পুলিশের গাড়ি ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয়, বুদ্ধবাবু সেনা নামাতে বাধ্য হয়েছিল, ঠিক। কারফিউ জারি করা হয়েছিল। এবং মানে এরা কি ধর্মনিরপেক্ষতার কথা বলে, পুরোটাই হচ্ছে মুখোশ পরা। এদের ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে খুল্লা সংখ্যালঘু তোষণ। এককালে তথাকথিত প্রগতিশীল ধর্মনিরপেক্ষ দলগুলো নির্বাচন আসলেই জামা মসজিদের ইমামের কাছে গিয়ে আশীর্বাদ চাইতেন, এবং ইফতার পার্টিকে কেন্দ্র করে সেখানেও ভোট ব্যাংকের রাজনীতি হতো। এই ট্রেন্ড এখন বন্ধ হয়ে গেছে বিগত 10-12 বছর। আর একটা জিনিস, আমার কথা শুনে দর্শকদের খারাপ লাগতে পারে, বাস্তব কি, মুসলমানরা যেখানে সংখ্যালঘু সংখ্যায়, তারা সেখানে গণতন্ত্র, সংবিধান প্রদত্ত অধিকার এইসব কথা বলে। যেই ওরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তখন বলে শরিয়া প্রবর্তন করতে হবে। তো আমাদের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো মুসলিমদের তো কোনো উন্নয়ন করেননি, তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে। যে মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলে, কলকাতা উত্তর পূর্বে দাঁড়িয়ে রাজাবাজারে হয়ে যেত মোহাম্মদ সেলিম, আর উল্টোডাঙ্গাতে কমরেড সেলিম। ভয়ঙ্কর রকম কমিউনাল এদের অ্যাপ্রোচটা। তসলিমা নাসরিন কে প্রসূন বাবু তো হুমকি দিয়েছিলেন, আর তৎকালীন পুলিশের এক বড় কর্তা ছিলেন আরজি কর কাণ্ডের সময়, যিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তসলিমাকে ফোন করে ফোর্স করেন আপনি চলে যান। প্রসূন বাবু বলেছেন আপনাকে টিকিট কেটে দিচ্ছি, আপনি চলে যান। তসলিমা বলেছেন কোথায় যাও? বলেছেন জঙ্গলে গিয়ে থাকুন। সেই তসলিমা নাসরিন, একটা লাইন আছে তার, মানুষের আশায় বসতি, বাধ্যতামূলক প্রবাসী জীবন থেকে তসলিমা ঘরে ফিরতে চাইছিলেন। এটা তার তো সেকেন্ড হোম কেন, এটাই তার নিজের বাড়ি, সেখানে ফিরতে পারলেন না। প্রগতিশীল বাম সরকার ফিরতে দিল না। আর 2012 সালে বুক ফেয়ারের একটা বইয়ের উদ্বোধন করার কথা ছিল তসলিমা,
আমাদের হীরক রানী করতে দিলেন না। হ্যাঁ, আরে তাসলিমা তো কোন ছা, জাভেদ আখতার উর্দু একাডেমির 50 বছর না কত অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন উদ্যোক্তারা, জাভেদ আখতারকে আসতে দিল না মৌলবাদীরা, এবং হীরক রানী মেনে নিলেন। এরা এদেরকে যদি আমি বলি এরা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, এরা হচ্ছে তোষণবাজ, এরা শুধু ভোট 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 ছাড়া কিছু বোঝে না। এবং তাসলিমা তো বাংলাদেশের অভ্যন্তরে যে মৌলবাদীদের বারবারন্ত তার বিরুদ্ধেও সরব হয়েছেন। বাংলাদেশের শেখ হাসিনা সরকার আরবের পয়সায় করলো মডেল মসজিদ, ওয়াজ মাহফিল একবার যদি কেউ ভিডিও খুলে দেখে, ওয়াজ মাহফিল নামে যা হয় সেটা হচ্ছে হিন্দুদের দেশ থেকে তারাও সব নষ্টের মূলে হিন্দুরা, হিন্দু নিধন। তো এর বিরুদ্ধে তসলিমা প্রতিবাদ করেছেন, প্রতিবাদী চরিত্র। এই প্রতিবাদী চরিত্র পশ্চিমবঙ্গে যখন থাকতে পারেন না, তখন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে লজ্জা হয়। প্রায়শ্চিত্তের সুযোগ করে দিয়েছেন শুভেন্দুবাবু। আমার তো ধারণা প্রত্যেক গণতন্ত্র প্রিয় প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষের এটাকে স্বাগত জানানো উচিত। কিন্তু সুজন চক্রবর্তীর বক্তব্য আমি দেখলাম, এই জন্যই আমি বলি এরা কিরকম ইনিয়ে বিনিয়ে আসল কথা বলছে না, খুব গায়ে লাগছে। দুধেল গাইদের সমর্থন পেতে এত মরিয়া, খোলা মনে কোনো কিছুকে বিচার করে। এখান থেকে ঠিক তমসা আমি তোমার কাছে আসবো। তাহলে নির্বাচিত লেখিকা থাকলেন না, এবং সেই অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রীও থাকবেন, বলো। সবার প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ হলো সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির একটা রাজ্য, এটাই পীঠস্থান। তো সেখানে যদি এরকম একজন মানুষ, একজন শিল্পী, তার যদি মানে নিরাপত্তা না দিতে পারে এই সরকার, আর ক্রমাগত তোষণ রাজনীতি করে যায়, তাহলে এতদিন ধরে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। কিন্তু আজকের দিনে পশ্চিমবঙ্গের জনগণ, তারা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছেন, এমন একটি রাজনৈতিক দলকে এনেছে যারা তোষণের ঊর্ধ্বে উঠে আমাদের দেশের কথা ভাবেন, দেশের হিতে কাজ করেন, রাষ্ট্রহিতে রাজ্য হিতে কাজ করবেন। আর সেটাই ভবিষ্যতে আমরা দেখতে পাবো, এটাই আশা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ওনার নিরাপত্তার দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গ সরকার, আশা করছি, আমরা এটার মধ্যে একদম বিশ্বাসী যে এই ধরনের সৃষ্টিবান মানুষরা, যারা শিল্পী মানুষ আছে, তারা প্রত্যেকে তাদের যথাযোগ্য সম্মান পাবেন, এবং পশ্চিমবঙ্গ আবার করে ভারতবর্ষে সবার ওপরে স্থান পাবে। যেটা আমরা ছোট থেকে শুনে এসেছিলাম, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেই জায়গায় এই পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গকে আবার করে স্থান করে দেবে। আমার একটা কথা অ্যাড করার আছে। 2025-এর মার্চ মাসে শ্রমিক দল রাজ্যসভায় তাসলিমার বিষয়টা উত্থাপন করেছিলেন। আমি আপনার চ্যানেলের মাধ্যমে, জনপ্রিয় চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে চাই, শুধু 1 অগাস্ট নয়, তাসলিমা নাসরিন এবার এখানেই থাকুন পাকাপাকিভাবে। তার পুরো নিরাপত্তা শুভেন্দুবাবুকে ব্যবস্থা করতে হবে। তিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি আশা করি আমার এই প্রস্তাবে সরকার সহমত হবেন। দুদিনের অতিথি হয়ে তাসলিমা না, তাসলিমা তো থাকতে চাইছেন, পূর্ণ নিরাপত্তা দিয়ে স্থায়ীভাবে যাতে এখানে বসবাস করেন, অনুষ্ঠানে যান, সেমিনারে যান, বই লিখুন, এই যে যেটা অরিন্দম বলল, ধারাবাহিক লিখুন, কবিতা লিখুন, দেশে লিখুন, যেখানে হোক লিখুন, এখানে থাকুন, এটাই তার বাড়ি, এখানে উনি থাকতে চান। বেশ, এই জাস্ট এই প্রসঙ্গে আসি। নিজের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ফেসবুকে তাসলিমা নাসরিন নিজে লিখেছেন, এবং তার মতো ট্যালেন্টেড মহিলা বা কলকাতায় আসা মানে বাংলার মহিলাদের কাছে একটা বিশাল গর্ব, বলেন না? যে দেশে বেগম রোকেয়া জন্মেছে, সেখানে আজকে তখন থেকে উনি মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে লড়েছেন। আজকে তসলিমা নাসরিন হচ্ছেন সেই জায়গা, যে তসলিমা নাসরিন এখান থেকে একজন সংখ্যালঘু হয়ে সংখ্যালঘুদের মাধ্যমে বিতাড়িত হয়ে চলে যেতে হলো। খুব দুর্ভাগ্য, অন্যান্য দেশে যেটা হয় সংখ্যাগুরুর জন্য চলে যায়, সংখ্যালঘু লেখক চলে যাচ্ছেন। এবং অর্পদা যেটা বললো যে জাভেদ আখতারও ঢুকতে পারেন না, তসলিমা নাসরিন কিছু সত্য বলেছিলেন। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটো দারুণ জিনিস দিয়েছেন তসলিমাকে আনার জন্য। তার 1 মাস আগে উনি এনেছেন এইসব এনআরসি রিজওয়ানুর করা, তসলিমা করা যে টুকরে গ্যাং, জিহাদি গ্যাং, এদের থামানোর জন্য গুন্ডা দমন আইন, একদম যোগীজি যেটা করেছিলেন গ্যাংস্টার অ্যাক্টে, এটা এনেছে। এর ফলে সহজেই পোস্ট অফিস পুড়িয়ে দেওয়া যাবে না, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া যাবে না, পুলিশ মারা যাবে না। উনি চেষ্টা করছেন তো, ওই নালায়ক আলিফ আলীরা ওই নালায়ক আলিফের চেষ্টা করবেন, কারণ ওই জিহাদি মত তৈরি হয়েছে ভাইপোর জেলাতে, বিভিন্ন প্রান্তে, এবং সেইখান থেকে গুন্ডা দমন আইন যেই লেগে গেছে না, সঙ্গে সঙ্গে দেখবেন ওই যে যখন প্রিভেন্টিভ অ্যাক্ট যখন লেগে গেছে দেখবেন, এবং 1 বছরের জন্য ধরে নেওয়া যাবে। এবং এটা নিয়ম, এটা আমাদের পুরনো কালচার,
দণ্ড যদি সাংঘাতিক না হয় তাহলে এইসব পাপ থেকে যাবে। এই বাড়ি ভাঙা, স্টেশনের ফিটপ্লেট ওড়ানো, পাথর মারা, মহিলাদের দিকে অসভ্যতা করা, এনকাউন্টার, মানে আপনি বারুইপুরে mob lynching এর প্রশ্ন- মানে এনকাউন্টার, মব লিঞ্চিং নিয়ে আপনারা বামরা সেমিনার করে যান। হ্যাঁ, বামরা অনেক সেমিনার করুন, আপনারা ড্রাগন ওয়ানচুকের পাশে গিয়ে দাঁড়ান, আমাদের কোনো আপত্তি নেই। তসলিমা নাসরিনকে আমরাই ফিরিয়ে আনতে পারবো ভারতবর্ষে। তমসা, তুমি বিজেপির মুখপাত্র, এখানে অর্কদা এবং অরিন্দম দা বললেন তসলিমা নাসরিন যাতে বাংলায় থাকে সেটার জন্য মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত এবং করবেন। দেখুন, আমি তো সরকার নয়, আমি ভারতীয় জনতা পার্টির হয়ে তার প্রবক্তা। আপনারা যেটা বলছেন আমিও আপনাদের সাথে একমত। এরকম একজন ট্যালেন্টেড মানুষ যার এখানে থাকা উচিত বলে আমরাও মনে করি। দেখা যাক, আমাদের আশা করছি আমাদের পশ্চিমবঙ্গ সেই জায়গায় পৌঁছাবে যেখানে একজন মহিলা, তার নিরাপত্তা থাকবে। যেরকম ভাবে আমরা এতদিন ধরে দেখেছি যে শুধুমাত্র এই একটা দল ছিল যার কাছে একমাত্র এবং অন্যতম মহিলা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি ছাড়া তার কারোর কোনো সম্মান এরা দিতে শেখেনি বা দিতে দেওয়া হতো না। তো সেই জিনিস আশা করছি আর পশ্চিমবঙ্গে থাকবে না। মানে একটা ছোট্ট কথা বলে দিই, তমসা বললো বলে, আসলে তসলিমা দিয়ে জিনিসটা শুরু হয়েছিল, তারপর নামতে নামতে কাশ্মীর ফাইলস বন্ধ করা, নামতে নামতে বেঙ্গল ফাইলস পর্যন্ত বন্ধ করা, কেরালা স্টোরির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। থ্রেড কালচার শুরু হয়েছিল তসলিমা নাসরিনকে দিয়ে, এবং সেটাই আজকে এসে দাঁড়িয়েছে একটা সামান্য 16ই আগস্টের ইতিহাসের ঘটনা, সেটা পর্যন্ত আমি দেখাতে দেবো না। ভয়ঙ্কর জিনিস। আমরা মনে করি তসলিমা নাসরিনের আশা এই সবকটাকে শিক্ষা দিচ্ছে। অর্কদা, পরের টপিকে যাবো। হ্যাঁ, একদমই। আমি তো ওটাই আবেদন করব যে তসলিমাদি যেন ক্ষণিকের অতিথি হয়ে না আসে, একদম পাকাপাকি ভাবে থাকুন, সুরক্ষিত থাকুন, প্রশাসন আপনার নিরাপত্তা দেবে এবং সবার সঙ্গে মিশুন। আপনার যে সার্কেল আছে, লিখুন, সেমিনারে যান, আপনার কথাগুলো বলুন। পশ্চিমবঙ্গের মানুষকে আপনার কথাগুলো বলা খুব দরকার। বিশেষ করে ওই একটা ইকোসিস্টেম খুব সক্রিয় তো এখানে। প্রথম কথা, পশ্চিমবঙ্গে হিন্দু কনসলিডেশন এইভাবে হবে এটা কিন্তু অনেক অ্যানালিস্ট বুঝতে পারেনি। জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও তবে পদ্ম ফুলে, ঠিক। পরিষ্কার কথা। কারণ বাংলাদেশে 92 সালে বাবরি মসজিদের পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছিল, তখনও তসলিমা নাসরিন সরব হয়েছিলেন, একদম সরব হয়েছিলেন। সেখান থেকেই তো ওনার লজ্জা। তারপর থেকেই তো বারবার হুমকির মুখে আত্মগোপন করেছিলেন 2 মাস বাংলাদেশে, তারপর পালান। প্রথম কথা, হিন্দু এই যে রেনেসা, হিন্দুদের যে পুনর্জাগরণ, অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পর পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো। অনেক তাত্ত্বিক চ্যানেলে বসে বড় বড় কথা বলেন, 110টার বেশি বিজেপি আসন পাবে না, এইসব বলেছিলেন। হিন্দুদের কনসলিডেশনকে তারা গুরুত্ব দেননি। অনেক প্রবীণ সাংবাদিক কথা বলেছেন, অরিন্দম এগ্রি করবে আমার সাথে। এই যে রায়, এই ম্যান্ডেট প্রতিষ্ঠান বিরোধিতার ম্যান্ডেট। হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠান বিরোধিতার ম্যান্ডেট, কিন্তু বেলডাঙ্গায় আমার খুব পরিচিত একজন জিতেছে, ওদের দলের প্রার্থী ভরত ছাবার। কি করে জিতলেন? বেলডাঙ্গার মতো সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে। তাহলে হিন্দুরা কিভাবে কনসলিডেট করেছে? ওইটাই বললাম, জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। এবং তোমাদের দুজনকেই মানে আমার জাস্ট বলা, তুমি তো বিজেপির আনুষ্ঠানিক মুখপাত্র। এই জয়টাকে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসাবে দেখি। একটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাঠ পর্যায়ে মানুষের মধ্যে নিবিড়ভাবে পৌঁছে যাওয়া। 2, সুনীল বানসাল এবং ভূপেন যাদব, তাদের টিম, ব্যাকরুম ম্যানেজমেন্ট, শ্রমিকদার ভূমিকা। এত সত্ত্বেও 41-42-এ বিজেপি আটকে যেত ভোটে, 90টার বেশি উঠতে না। কিন্তু ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসটুকু দরকার, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী ছাড়া হতো না। সেটা অবশ্যই। ওই যে 400 কিলোমিটার ট্রাভেল করা, ওই যে হিন্দু কনসলিডেশন করার জন্য অনেকে অনেক কথা বলেছে, অরিন্দম, তমসা, এভাবে হয় না, হিন্দুরা একজোট হয় না, করে তো দেখিয়ে দিল। এই ক্রিটিক্যাল মাসটা কিন্তু শুভেন্দুদার জন্য এসছে। বেশ, এবার আমরা পরবর্তী টপিকে যাব। আপনারা প্রত্যেকে জানেন ভাইপো কিন্তু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ভয়েস স্যাম্পল টেস্ট কিন্তু তাকে দিতেই হলো। আজ বিধাননগর আদালতে সে গেছিল এবং আইও এবং টেকনিক্যাল এক্সপার্টের উপস্থিতিতে তার ভয়েস স্যাম্পল টেস্ট হলো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে কি এবার হাজতে ভাইপো
তাহলে কি এবার হাজতে ভাইপো, এটাই কিন্তু প্রশ্ন, এবং তার ভয়েস স্যাম্পল টেস্ট তাকে দিতেই হলো শেষ পর্যন্ত। অরিন্দম দা, আসলে আমাদের ওখানে একটা ডায়মন্ড মডেল চলতো, তো একটা জেলা মডেল জেলাকে বলা হতো। সত্যি মানে অমল দত্তের ডায়মন্ড স্টাইল পরাজিত হয়েছিল। আমি এটা খারাপ ভাবে বলছি, অমল দত্ত আমার প্রচন্ড শ্রদ্ধা, পিকে ব্যানার্জির থেকে ভালোবাসি। ডায়মন্ড খুব চকমক করে শুরু হয়, হ্যাঁ, তারপর ডায়মন্ড সিস্টেমের কথা বলছেন, হ্যাঁ, একদম ডায়মন্ড মডেল আলটিমেটলি বাইচুং ভুটিয়ার কাছে পরাজিত হয়েছিল। এবং এটা আমি অন্যরকম ভাবে বলি, আজকে বলি, বাইচুং হ্যাটট্রিক করেছে, বাইচুং হ্যাটট্রিক করেছিল 4-1 24শে জুলাইয়ের ম্যাচ। আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার বলে না, মানে ব্যাপারটা হচ্ছে ডায়মন্ড মডেল দিয়ে প্রচন্ড লেখালেখি, যে ওটা মডেল জেলা, ওখানে সেবাশ্রয় হয়, ওখানে আশ্রয়, ওটা হচ্ছে পৃথিবীর সেরা। একটা সময় মনে হতো প্যারিস লন্ডনের থেকেও সেরা শহর হচ্ছে ডায়মন্ড হারবার। কারণ ডায়মন্ড হারবার একজন থাকেন, তিনি রয়্যাল চার্লস, মানে তিনি তার 12খানা তার এসইউভি নিয়ে তিনি বেরোন, তার সঙ্গে থাকে 2000 পুলিশ, 15টা এসপি, তার সঙ্গে থাকে তার তার পরিবারের বিয়েতে চলে যান এখানে কলকাতা থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় ডাক্তার সার্জেন। কারণ ওনার বিশ্বাস ছিল উত্তরবঙ্গে কোনো ডাক্তার নেই, কারণ ওনার উত্তরবঙ্গকে জানেন কি করে দিয়েছিলেন, মেডিকেলহীন। এর ফলে ওনার ভাইপোর আরেক ভাইপোর যখন বাসর বসে, তখন এখান থেকে চলে যায় হচ্ছে 3000 ডাক্তার। সে এক বিরাট ব্যাপার, মোহাম্মদ বিন তুগলকের মতো। এবং তার সঙ্গে দিকে দিকে যে সুন্দর সন্তান দল গড়ে উঠেছিল, একদিকে জাহাঙ্গীর, একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো ফুটে উঠেছিল তারা। তারা একদম ছোট্ট ছোট্ট কাজ করতো, মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া, পুকুরে বিষ মেশানো, জমি দখল করে নেওয়া। আমার কালকে আমার এক বন্ধু পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, তার স্ত্রী কাজ করে, তাদের মধ্যে ভার্বালি বলা ছিল কোনো হিন্দুকে কন্ট্রাক্টরি কাজ দেওয়া যাবে না। এবং দিকে দিকে যে এই যে রেজ্জাক মোল্লা থেকে শওকত মোল্লা থেকে বুলবুল আরাবুল যারা যারা ঘুরে বেড়াচ্ছিল, এবং এই যে দুর্দান্ত একটা বখতিয়ার খিলজির মতো সোনা তৈরি করা। তুমি দেখবে অন্যান্য জায়গায় না একটু মিক্স থাকে, অনুব্রত কোনো জায়গায় থাকে হচ্ছে প্রতিম ঘোষ, কোনো জায়গায় ওটা একদম নিখুঁত। ডায়মন্ড মডেলটা ছিল একটা নিখুঁত ভাবে অরঙ্গজেবের সেনা, মানে একদম একটা জায়গায় মানে প্রত্যেকটা মোড়কে দেখতে হবে, কোনো জায়গায় বাবর আলী, কোনখানে হচ্ছে বাবু মাস্টার, কোনখানে মজিদ মাস্টার, মানে এই যে কোনো জায়গায় সন্দেশখালী শাহজাহান তারা গেছিল। এটা কিন্তু সিপিএম পরীক্ষাটা করে প্রমাণ করতেন একটা সময়, কারণ এই মডেল থেকে রেজ্জাক মোল্লার ওঠা। এই শাহজাহানের মামা ছিল সিপিএম প্রোডাক্ট, ওই যে বললাম নিরাপদ সর্দার কার, মোলায়েম শেখের জিনিস। এই জায়গা করেই জল, সুন্দরবন থেকে আরম্ভ করে একদিকে যেমন এই ক্যানিং বাসন্তী, গোসাবা, ওখানে লড়াই করতেন তপন ঘোষের পরশুদিন মৃত্যুদিন গেল। আমরা হিন্দু সিংহ বলি, আজকে 4 জনকে টুকরো করে বাইকের মাংসটা পাঠার মাংসের মতো কাটতে 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 ছেড়তে গেছে। সেই ছেলে আছে তার বাবাকে দেখতে পায়নি, কারণ অনেকগুলো টুকরো হয়েছিল এবং কোনোদিন দেখতে পায়নি। তবে মানুষ তো আসলে সবসময় জানে, আসলে এগুলো সবসময় কিন্তু কমিউনিস্ট সাহায্যে গড়ে উঠেছে। কালকে যেমন নালায়ক আলীকে দেখলে, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মনে করি। দেখো, কোনো রাজ্যে কোনো সরকার চলে গেলে জ্যোতিবাবু থেকে আরম্ভ করে প্রফুল্ল সেন থেকে আরম্ভ করে সিদ্ধার্থ রায় এরকম ভাবে ডিম খায় না। লোকজন যেভাবে মারলো প্রথম দিন বেরিয়েই, যা অভ্যর্থনা বিভিন্ন রকমের ডিম, সুতরাং আমার মনে হয় যে উনি বোধহয় বোঝার উচিত, গলা টলা দিয়ে বা নিজে আপনি সারেন্ডার করা উচিত। বেশ, আমরা যে প্রসঙ্গে বলছিলাম সেবাশ্রয়, আপনারা জানেন সেবাশ্রয়ে কি সেবা হতো তার একটা ছোট্ট ক্লিপিং আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যেই, আরো একবার দেখাবো। সেখানে একজন চিকিৎসা করতে গেছিলেন এবং চিকিৎসা করতে যাওয়ার পর তার কি অবস্থা হলো, তার পা কেটে বাদ দিতে হলো, বাদ চলে গেল, এবং তার আত্মীয় কি বলেছেন, এক্স্যাক্টলি কি হয়েছিল আপনাদের সামনে আমি রাখবো। কিন্তু তার আগে আপনারা যে মুহূর্তে ছবি দেখছেন, আজকেই আইও এবং টেকনিক্যাল এক্সপার্ট উপস্থিতিতে ভাইপোর ডিজে মামলায় যে বলেছিলেন তার ভয়েস স্যাম্পল টেস্টের ছবি আপনারা দেখছেন। সেবাশ্রয়ে সেবার পর সেখানকার একজন রোগী যিনি গেছিলেন তার বাড়ির লোক ঠিক কি বলেছেন আপনাদের সামনে রাখবো। ক্যাম্পে এসেছিলেন সুস্থ হতে, কিন্তু ভুল চিকিৎসার জেরে হারাতে হলো নিজের পা। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করাতে গিয়ে এমনই ঘটনার শিকার হলেন মালতী বিশ্বাস। অভিযোগ, ভুল চিকিৎসার কারণে সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছয় যে চিকিৎসকদের বাধ্য হয়েই তার পা কেটে বাদ দিতে হয়। সেবাশ্রয় মহেশতলা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের আলোকসংঘ ক্লাবে সেবাশ্রয় ক্যাম্পে যায়। সেখানে ডক্টররা যে ওষুধ দিয়েছিল, সবচেয়ে প্রথমত বলে রাখি, তারা কেউ ডক্টর ছিল না, তাদের তো কোনো দোষ নেই। সঠিক ওষুধ না দিয়ে ভুলভাল ওষুধ দেয়, মায়ের পায়ের যন্ত্রণা আরও বাড়ে। সেইখান থেকে পাঠানো হয়েছিল
মেটারবুজ বিধানসভার মডেল ক্যাম্পে, এবং মেটারবুজ বিধানসভার মডেল ক্যাম্পে ট্রিটমেন্ট হওয়ার পর তারা রেফার করে দেয় এমআর বাঙ্গুর। এমআর বাঙ্গুর এই প্রেসক্রিপশন দেখে তারা টেক আপ না করে তারা বলে দেয় যে আমাদের কাছে এইসব ব্যবস্থা নেই, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে, এবং সেখানে ট্রিটমেন্ট চলাকালীন দুর্ভাগ্য মায়ের পা অ্যাম্পুটেশন হয়। অপারেশন চলাকালীন মায়ের পায়ের শিরা কেটে যায়, তখন বাধ্য হয়ে মাকে 9 দিন ট্রিটমেন্ট করার পর যখন জানতে পারা যায় যে মা মৃত্যুর শয্যায়, তখন মায়ের পা কেটে বাদ যায়। এই ঘটনার পর সুবিচারের আশায় স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হন মালতী বিশ্বাসের পরিবার। সোমবার দুপুরে সল্টলেকের স্বাস্থ্য ভবনে মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেন মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে, তো সেটা ইনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলি, সব শুরু করবো। কিছুটা প্রিলিমিনারি কথা হয়েছে স্যারের সঙ্গে। অনারেবল চিফ মিনিস্টার আমাকে বলেছেন যে শুরু করতে, উনি নিজে পর্যবেক্ষণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেক ধাপে আমি জানানোর দায়িত্ব আমার। তো কতটা কি এগোচ্ছি, কি কি তথ্য পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেগুলো জানানো হবে। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রকের। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এই ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মন্ত্রক সূত্রে খবর। এখন দেখার স্বাস্থ্য ভবনের এই হস্তক্ষেপের পর ডায়মন্ড হারবারের ওই ক্যাম্পের অভিযুক্তদের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, কেটিভি বাংলা। তমসা, সেবাশ্রয় কি সেবা হতো? দেখুন, আমি তো প্রথমে আমাদের কাছে এটাই পরিষ্কার নয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল পশ্চিমবঙ্গে, যেখানে প্রত্যেক জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল, তাহলে সেখানে আলাদা করে সেবাশ্রয় দেওয়ার কি দরকার? মানে প্রথমেই ভাইপো পিসিকে বলে দিয়েছে যে পিসি তোমার দ্বারা হচ্ছে না, আমাকে করতে হচ্ছে আলাদা করে। তারপরে উনি নিজের চোখের চিকিৎসার জন্য উনি চলে যান বিদেশে। পিসি নিজে ওনার পা ভেঙে গেল বলে নাকি ওনার মাথা ঠুকে গেল বলে ওই মেদিনীপুর থেকে চলে এলেন হচ্ছে SSKM এ। তাহলে কিসের প্রত্যেকটা জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল উনি তৈরি করেছিলেন, সেটার প্রমাণ ওনারাই দিয়ে দিয়েছিলেন। যেখানে আলাদা করে হসপিটালগুলোতে ডাক্তার নেই, প্রয়োজনীয় নার্স নেই, প্রয়োজনীয় কিট নেই, একটাও তারা দিতে পারছেন না। প্রত্যেকটা জায়গায় খালি নেই রাজ্যে পরিণত করেছিলেন পশ্চিমবঙ্গটাকে। সেখানে এই ধরনের সেবাশ্রয়, এই ধরনের মানুষ ওই হয় না চোখে মানে পট্টি পরানো একটা কথা আছে কি, চোখে কাপড় বেঁধে দেওয়া, মানুষকে সেটাই করার চেষ্টা করেছিলেন। আর একটু আগে অরিন্দম দা যেটা বলছিলেন, আসলে কি হয়েছিল জানেন, ববি হাকিম মুখে বলেছিলেন যে মেটিয়াবুরুজ হচ্ছে মিনি পাকিস্তান, আর অভিষেক ব্যানার্জি মিনি পাকিস্তান তৈরি করে দেখিয়েছিলেন ডায়মন্ড হারবার মডেলকে। এর বাইরে কিছু নয়। এদের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে একটা মানে বৃহত্তর বাংলাদেশ তৈরি করা, আর সেটার জন্যই এরা যত রকম চেষ্টা করার সেইগুলোই এরা করে গেছে। আমাদের সৌভাগ্য কি মানুষ বুঝতে পেরেছেন যে এদের যে এই যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা থেকে বেরোতে হবে। না হলে আমাদের এখানকার যারা হিন্দু, তারা মানে মালদায় যে ঘটনা আমরা দেখেছি, যে হিন্দুদের বাড়িতে প্রত্যেকটা কাশ্মীরের মতো। যে ছবি আমরা এই মুহূর্তে দেখছেন, দর্শকরা দেখতে পাচ্ছেন, সেবাশ্রয়ে কিন্তু এই মহিলার পা বাদ চলে গেছে। এই যে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি, দেখুন ইনি সেবাশ্রয়ে গেছিলেন। অরিন্দম দা, তমসা, অর্কদা, তিনজনই আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেবাশ্রয় কি সেবা হতো তার একটি উদাহরণ। বলো তমসা, খুব সংক্ষেপে, তারপর অর্কদার রিঅ্যাকশন নিয়ে আমরা। আমি ওটাই বলছিলাম যে এনারা মানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছিলেন যে হিন্দুদের কিভাবে নিধন হতে হবে যদি এই সরকার আবার করে, মানে তৃণমূল সরকার যদি আবার করে পশ্চিমবঙ্গে আসে। কারণ সেই কাশ্মীরি কায়দায় মালদায় আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা বাড়িকে কালো দাগ দিয়ে দিয়ে সেই বাড়িগুলোকে মারতে হয়েছে। এবং ওই যে কমরেডরা বলে না যে তারা নিরপেক্ষ, কিন্তু আমরা দেখেছিলাম চন্দন দাস এবং তার বাবা, তারা কিন্তু হিন্দু ছিলেন, তারপরেও কমরেড বলে কিন্তু তাদের ছাড়া হয়নি, তাদেরকে মরতে হয়েছিল তারা শুধুমাত্র হিন্দু বলে। সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছিলেন এবং তারা তাদের বৃহত্তর ম্যান্ডেট দিয়ে পশ্চিমবঙ্গ সরকার করেছেন, ভারতীয় জনতা পার্টির সরকার করেছেন, যাতে তারা সুরক্ষিত থাকে, পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকে। বেশ, খুব সংক্ষেপে অর্কদা আপনার রিঅ্যাকশন, তারপর আমরা বিরতিতে যাব। ওই সেবাশ্রয় কি সেবা? কালীঘাটের টালির চালা সব দুর্নীতির পাঠশালা, এটাই হচ্ছে ক্রাক্স অফ দ্য ম্যাটার। ওই হীরক রানী এই হেয়ার অ্যাপারেন্টকে এত তোল্লা দিয়েছে, বাবু বাবু বাবু, হ্যাঁ, তা একবারও বলেননি তা হ্যাঁ রে বাবু তুই মালটা পেলি কোত্থেকে? তো লিপস অ্যান্ড বাউন্সটা করে কি? বিষ্ণুপুরে একটা মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি আছে আর কনসালটেন্সির ব্যবসা করে। উনি বলেছেন কি, বাবু চিন্তা করিস না, 14 পুরুষের লুটে নে বাংলাটায়,
আমি তো মাথার উপর আছি, লুটে নে, 14 পুরুষ নিশ্চিন্তে থাকবে, তোর জন্য জেড প্লাস নিরাপত্তা দিচ্ছি, অনুপ্রাণিত গৃহপালিত আমলা পুলিশ দিচ্ছি, সংবাদ মাধ্যমও এয়ার অ্যাপারেন্ট এখন সংবাদ মাধ্যমে এখনো বুঝি না। আরে সত্যি কথা বলতে কি আছে, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়, গেঞ্জির আবার বুক পকেট হয়, হ্যাঁ, এখনো লিখে যাচ্ছে। আসলে বাংলা মিডিয়া কিন্তু হজম করতে পারেনি এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে, এখনো হজম করতে পারেনি। এখন সব সুপ্তি শয়নে আছে, ঠিক সময় ফোঁস করবে। আমি তো জানি এদের ক্যারেক্টার, এরা বিজেপিকে মনে করে বিজেপির কথা বলা, হিন্দুদের কথা বলা হচ্ছে মানে ওদের কাছে ঈশ্বর বিরোধিতার সামিল। বুঝতে পেরেছো? মেন ব্যাপার ভাইপোর জেল হবে, ওকে ঘেঁটি ধরে জেলে ঢোকাতে হবে, 4 বছরের আগেও জেল থেকে ছাড়া পাবে, আমরা 4 বছর। সেদিকে নজর থাকবে। যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কিন্তু গতকাল খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে এবং তাতে আরও অনেক মন্ত্রীরা কিন্তু উপস্থিত ছিলেন। আসলে বাংলার মানুষ অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু প্রথমবার বাংলায় বিজেপি সরকারকে এনেছেন এবং কাজ করার জন্য এনেছেন, শিল্প করার জন্য এনেছেন, যাতে অগ্রগতি হয় রাজ্যের, কর্মসংস্থান হয় রাজ্যের। সেই উদ্দেশ্যে কিন্তু সংকল্পপত্রে যা যা মানুষের জন্য, সাধারণ মানুষকে বিজেপি সরকার ভোটের আগে বলেছিল, সেটা পূরণ করার জন্যই কিন্তু বাংলার মানুষ প্রথমবার বিজেপি সরকারকে বাংলায় এনেছে। গতকালকে যে মিটিং হয়েছে তাতে গ্রামোন্নয়ন, কৃষি, খাদ্য, স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত নানা প্রকল্পের নিয়ে সিদ্ধান্ত হয়েছে এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনায় অগ্রিম 1 লক্ষ বাড়ি দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র। আমরা আলোচনা ঢোকার আগে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যাতে বিস্তারিতভাবে কিন্তু আপনারা তথ্য পাবেন। দেখুন, রাজ্যে পালাবদলের পর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবারের নবান্ন সভাঘরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মণ্ডল, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও উচ্চপদস্থ আধিকারিকরা। উন্নয়নের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিকশিত ভারত জি রামজি এবং লাখপতি দিদি সহ আমাদের 80 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর দিদি এবং বোনেদের নানা কল্যাণকর কর্মসূচি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 125 দিনের কাজ ও বর্ধিত মজুরি নিয়ে একাধিক বড় ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আগামী 31শে মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকার 125 দিনের কাজের জন্য বরাদ্দ করেছে 8,508 কোটি টাকা। 125 দিনের কাজে তহবিলের মোট পরিমাণ 12,064 কোটি 50 লক্ষ টাকা। 125 দিনের কাজে গ্রামীণ অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে 300 টাকা। 125 দিনের কাজে আধা দক্ষদের জন্য দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে 450 টাকা। 125 দিনের কাজে দক্ষ শ্রমিকদের জন্য দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে 600 টাকা। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে প্রয়োজনে আরো 50 দিন অতিরিক্ত কাজ দেয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গকে স্বনির্ভর ও বৈজ্ঞানিক মডেলে নিয়ে যাওয়ার জন্য ICAR এর প্রবীণ বিজ্ঞানীদের সহায়তায় এক মাস্টার প্ল্যান বা এগ্রিকালচার রোড ম্যাপ তৈরি করা হচ্ছে। বীজ হাব হবে পশ্চিমবঙ্গে। বীজের জন্য অন্ধ্র, পাঞ্জাবের ওপর আর নির্ভর করতে হবে না বাংলাকে। পূর্বতন সরকারের অসহযোগিতার কারণে সড়ক, জাতীয় মহাসড়ক, রেলপথ, মেট্রো এবং গ্যাস পাইপলাইনের মতো ক্ষেত্রে যে 82,492 কোটি টাকার কাজ বন্ধ ছিল, সেই কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী জানান, লাখপতি দিদি ও দীনদয়াল অন্তোদয় যোজনার অধীনে রাজ্যের 80 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর দিদি ও বোনেদের স্বাবলম্বী করতে 245 কোটি টাকার ব্যাংক লোন এবং 50 কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড রিলিজ করা হয়েছে। এখন দেখার কেন্দ্র ও রাজ্যের এই যৌথ প্রয়াসে গ্রামীণ অর্থনীতি, পরিকাঠামো ও কৃষিক্ষেত্রে কতটা গতি আসে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা। আপনার সামনে আমরা তুলে ধরলাম এবং যদি আপনারা পুরো প্রতিবেদনটা দেখেন, পশ্চিমবঙ্গের স্বনির্ভর ও বৈজ্ঞানিক হাব, কালকে কিন্তু আরো অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, যেটা আপনারা এই প্রতিবেদনা দেখলেন। আমি অরিন্দম দা আপনার কাছে আসবো, যে সংকল্পপত্রে যা যা ভোটের আগে
বাংলাকে নিয়ে বাংলায় ক্ষমতায় আসার পর যা যা হবে একে একে কিন্তু সবটাই মেটানোর কি প্রথম প্রচেষ্টা? কিভাবে ব্যাখ্যা করবেন এই মিটিংকে? আসলে আমরা সংকল্প পত্রের মধ্যে কোনো ওই ঘোষণা টোষণা করিনি, আমরা সংকল্প করেছিলাম। সংকল্পের মধ্যে প্রতিজ্ঞা থাকে, অনেক কঠিন কঠিন প্রতিজ্ঞা। সেই কঠিন প্রতিজ্ঞা নতুন সরকার আমার খুব ভালো লাগছে নিয়ম মানে করছে। আজকে তো মানুষের কাছে ভিজুয়াল থাকে, অবাক হয়ে যাচ্ছে আমরা দেখে যে মানে আমরা ভুলে গেছিলাম কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মিটিং হতে পারে। আমরা ভুলে গেছিলাম কোনো মুখ্যমন্ত্রী কিভাবে শিক্ষা দপ্তরে গিয়ে মিটিং করতে পারেন, 50 বছরে কেউ করেনি। কোনো মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের কাছে গিয়ে কি করে তিনি দেখেন কি করে পেশেন্টদের কি করে অনলাইনে ভর্তি, মানে আজকে ধরুন জলপাইগুড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, তারপরে শহরটার মধ্যে সে জলপাইগুড়ি যখন ফাঁকা হচ্ছে, জলপাইগুড়ির কাছে পেশেন্ট যখন রেফার হলো, কাছাকাছির মধ্যে কোন জায়গাটা ফাঁকা। এই যে টোটাল মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন, নেতৃত্ব যে একেই বলে। এবং আজকে সবার জানা উচিত ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গের আমাদের টোটাল, আমরা বলি আইটি বড়শিল্প সব আসছে, কিন্তু আমাদের দেশের মধ্যে এখনো বা আমার রাজ্যের মধ্যে এখনো 10 কোটি লোক থাকলে 6.5 কোটি লোক মানে পরিবার রোজগারের জায়গা দিয়ে কৃষি, মৎস্য চাষ, ফল, এই জায়গাটা, এটা আমাদের কাছে ভাগ্য। যে মোদীজি প্রচারের সময় এসে বলেছিলেন, সবাই লোকে হেসেছিল। একজন তো কাশফুল করুন বলেছিলেন সিঙ্গুরে, উনি বলেছিলেন শুনুন আমি যে রাজ্যে থাকি আপনাদের মতো এই রিসোর্স আমাদের কাছে নেই, সুজলাং সুফলাং গুজরাট নয়, সেখানে আমার এখানে নদী, খাল, বিল, বর্ধমানের মতো জেলা যেখানে প্রচুর শস্য ফলে, আমাদের পাটটা শুধু পূর্ববঙ্গে ফল বলে, এই যে দেখছেন পাটের বীজ কালকে প্ল্যান হয়ে গেছে, ধানের বীজ যাতে আমাদের কিনতে না হয়, আমরাই পাট তৈরি করব। ব্যাপারটা হচ্ছে 6.5 কোটি লোকের রোজগার। আমরা যারা এইগুলোকে বলছি ঠিক আছে আইটি ইন্ডাস্ট্রি হবে, ভারী ইন্ডাস্ট্রি হবে, তাতে কত লোকের কাজ হবে? 50 লক্ষ 60 লক্ষ। 5.5 কোটি লোকের জন্য 6 কোটি লোকের যে রোজগার বৃদ্ধি, তার জন্য যে কৃষি মন্ত্রক, এমএসএমই, আমাদের মালতী রাভা রায় ছিলেন যিনি সেলফ হেল্প গ্রুপ, আমি জিজ্ঞেস করেছিলাম 1 মাস আগে মানে কি করে দিয়ে গেছে তৃণমূল, যে সেলফ হেল্প গ্রুপ যেখানে মহিলা, যে লাখপতি দিদি বলছে কোনো কাজ নেই স্যার, কোনো কাজ হয় না, কারণ সেলফ হেল্প গ্রুপ কাজ করবে কেন? কালকে যেটা বললে রিপোর্টে তোমাদের আরেকটু উল্লেখ করে দেবো, কালকে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটলো। 250 টাকা ছিল হচ্ছে 100 দিনের আবাসে, সেটা 300 টাকা করে দেওয়া হলো, 250 থেকে বেড়ে 300 টাকা। এবং এখনো বলছি আমাদের কত কত লক্ষ্য রাখতে হবে, আমাদের জোন এতে যেতে হবে। আমাদের মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো লোকেদের 125 দিনে 300 টাকা পায়, কিন্তু মহারাষ্ট্র যাদের ক্রয় ক্ষমতা বেশি তারা কিন্তু এখন এই মুহূর্তে 450 টাকা পায়। বেশ, তুমি যেরকম প্রোডাকশন দেবে তোমার 100 দিনের কাজও বাড়বে। এবং এই 125 দিনের কাজের সঙ্গে এতগুলো আবাস স্যাংশন করা হলো এবং এমএসএমই তৈরি করা হলো। ভালো লাগবে, কল্যাণ চক্রবর্তী ছিলেন যিনি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী এবং জৈব প্রযুক্তি মন্ত্রী এবং আইটি মন্ত্রী, পুরো টিমটাকে নিয়ে বসে দিলীপ ঘোষ ছিলেন, পুরো পঞ্চায়েতকে অ্যাক্টিভেট করতে হবে। এবং এই যে প্রবল চেষ্টা, আমার এটা দেখে ভালো লাগছে যে আমরা এক সময় বলতাম, আমি বিশ্বাস করি যদিও তার থেকেও বেশি, যে ভারতবর্ষে ডাবল ইঞ্জিন সরকার দরকার। আমার ভারতবর্ষে ট্রিপল ইঞ্জিন সরকার চলে, একটা রাজ্যে চলে, একটা কেন্দ্রে চলে, আরেকটা চলে তৃতীয়তে, যেটা জয়শঙ্কর দোভাল চালান। হ্যাঁ, ইউ, আমেরিকা, চায়না, আমরা ট্রিপল ইঞ্জিন সরকারকে চালাই। আমাদের সরকার এইভাবেই চলে। আমাদের পশ্চিমবঙ্গের কোনো ইঞ্জিন ছিল না, শুধু বগি ছিল। এর ফলে আজকে বোঝা যাচ্ছে এবং আরো দেখতে পাওয়া যাবে 1-2 বছর 3 বছরের মধ্যে, মানে পরিষ্কার কথা বলা যে মানে আমরা মহালয়াটা দুর্দান্ত ভাবে হচ্ছে। মানে উনি একদিকে যেমন সুন্দর করে তারকেশ্বরের পীঠ সামলাচ্ছেন, রথযাত্রায় পুষ্পবৃষ্টির কথা বলছেন, আমরা এটাই বলেছিলাম, আমরা নারকেলও ফাটাবো, আমরা চন্দ্রযানও করবো। বেশ, একটা বানানো নেবো যে স্বনির্ভর এবং বৈজ্ঞানিক হাব স্টার্ট আপ প্রায় 150 খানা কালকে প্ল্যান জমা পড়েছে। বৈজ্ঞানিক হাব মানে আমরা নিজেরা ড্রোন বানাবো, রাইট, আমরা নিজেরা ছোট ছোট মানে কালকে অনেকগুলোই কথা হয়েছে, যেমন মেয়েদের এখনো গ্রামের দিকে বাড়িতে তাদের হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, আমরা 15 টাকার কিট বানিয়ে দেবো, 10 টাকার কিট বানিয়ে দেবো। ফার্মেসি টু আইটি টু স্টার্ট আপ টু ড্রোন, রাইট, এভরিথিং আমরা বানাবো। এবং আমরা বানানো ছেড়ে দিয়েছিলাম গত 60 বছর ধরে। প্রথম কথা, শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের 17 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। ওখানকার মানুষ ওনাকে মামা নামে চেনে। একদম, হ্যাঁ, একই সঙ্গে দক্ষ প্রশাসক এবং একই সঙ্গে দক্ষ রাজনীতিক। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে, এটাই ওনার রাজনীতির মূল জীবন দর্শন। যেটা অরিন্দম বলল
যে আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বিগত 60 বছর কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে কিছু এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবাই হতো না। আচ্ছা, প্রয়াত আহমেদ প্যাটেল, যার সঙ্গে অমিতজি এবং মোদিজির রাজনৈতিক বৈরিতা ছিল, কিন্তু যখন উত্তরপ্রদেশে ভাইব্রেন্ট গুজরাট হতো তখন আহমেদ প্যাটেল কিন্তু থাকতেন, মঞ্চে থাকতেন। তাহলে ডেস্টিনেশন গুজরাট ইন্ডাস্ট্রিকে টেনে আনা, তার জন্য দরকার রাজনৈতিক ঐক্যমত্য। এখানে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে ওঠেনি। আগের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের কাউকে ডাকতেন না। আগের মুখ্যমন্ত্রী ছিলেন মেগালোম্যানিয়াক। তিনি কবিতা লিখতেন, ভাবতেন তিনি যদি আরেকটু কবিতাটা চর্চা করতেন, সুভাষ মুখোপাধ্যায় কবিতা লেখা ছেড়ে দিতেন। তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেছিলেন। উনি কিন্তু ভাবেন উনি সিদ্ধার্থ বাবুর থেকে আইনটা ভালো বোঝেন। আপনি বলেছেন আগে একদম। আমি যখন তৃণমূলের পার্টি অফিসে যেতাম নিয়মিত, কাঁধে একটা ঝোলা ব্যাগ নিয়ে দিদি ঘুরতেন, সেখানে নানাবিধ প্যারাসিটামল হ্যান ত্যান এইসব থাকতো। ডক্টর রঞ্জিত পাজাকে উনি বলেছিলেন যে এটা খান। তা রঞ্জিত পাজা বলেছিলেন, আরে আমি তো ডাক্তার মমতা, তাহলে উনি যদি ডাক্তারি করতেন বিধানচন্দ্র রায়ের থেকে ভালো ডাক্তারি করতেন। এটা মেগালোম্যানিয়াক ছাড়া হয় না, সব বোঝেন উনি। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী, তিনি পর্যটনের দায়িত্ব পেয়েছিলেন, শিক্ষা থেকে হটে গিয়ে দুগ্গি পার্থকে দায়িত্ব দেওয়া হলো, ওকে দেওয়া হলো পর্যটন। সে কিছু পরিকল্পনা করলো, সেই খবরটা হিরকরানির কানে কোনো আমচা চামচা বেলচা দেয়। তাকে ফোন করে সেই মন্ত্রীকে বলে, তুমি কি পর্যটনটাও আমার থেকে ভালো বোঝো? এই যে সাইকোলজি, অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার যিনি বসেছিলেন, তিনি বোঝেন, তিনি সর্বজ্ঞ। তিনি মিটিং করবেন কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে। নীতি আয়োগের বৈঠকে যেতেন না, বলতে আমার মাইক বন্ধ করে দিয়েছে, আমি কথা বলতে পারি না। সুরেন্দ্রবাবু যাচ্ছেন, আরে সমন্বয়ের মাধ্যমে করতে হবে। ডক্টর দাশগুপ্ত কি বলেছেন, 60,000 কোটি টাকা কেন্দ্র সাহায্য পেয়ে গেছি, আরো 10,000 কোটি টাকা আনবো। 50 বছরের জন্য সুদবিহীন ঋণ দিচ্ছে কেন্দ্রীয় সরকার, ডেভেলপমেন্ট, সেই টাকাটা খেয়ে নিয়েছে তোলামূল, পারিবারিক ঢুকিয়ে দিয়েছে। তা এর থেকে এটা প্যারাডাইম শিফট হচ্ছে। এই যে মর্নিং শোজ দ্য ডে না, দেখো আমি সাংবাদিকতা করি, আমার সেই অর্থে কোনো দলের প্রতি সোচ্চার হয়ে বলাটা ঠিক না, অনেকে বলেন, কিন্তু আমি কেন বলছি বলো, যে 50 বছরের পর যেটা অরিন্দম বলল, আমরা ন্যাশনাল মেন স্ট্রিমের সঙ্গে যুক্ত হয়েছি। আমার ছেলে ব্যাঙ্গালোরে চাকরি করে, হ্যাঁ, ফিরবে না, তাহলে ওই ছেলেগুলোকে এখানে আনতে হবে। ঠিক, হ্যাঁ, তা তার জন্য দরকার, এই সরকারটাকে দরকার। তা আমি এই সরকারের সাফল্য কামনা করি। আমি তো সরকারেরও অংশ নয়, দলেরও অংশ নয় বিজেপি, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি চাইবো আপনাদের মতো এই সরকার সফল হোক। যে পথে এগোচ্ছে আশা করি সাফল্য পাবে। বেশ, এখান থেকে আমি তমসার কাছে আসবো। তমসা, এটাই কি ডবল ইঞ্জিন সরকার? ভোটের আগে কিন্তু যখন বিজেপি ক্যাম্পেনিং করেছিল, তখন ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তা কি একটা রাজ্যের অগ্রগতির ক্ষেত্রে, এনভায়রনমেন্টের ক্ষেত্রে, যেটা অরিন্দম দাও বলেন ট্রিপল ইঞ্জিন সরকার বলে, তো সেক্ষেত্রে এই ডবল ইঞ্জিন সরকারের অ্যাডভান্টেজটা কি? এটা তমসা কিভাবে? আমি আপনাকে এটাই বলতে যাচ্ছিলাম, দেখুন এটাই হলো ডবল ইঞ্জিন সরকার, যেখানে মানুষের জন্য কোনটা ভালো, মানুষের প্রয়োজনের জন্য যদি একটা দল বা একটা সরকার, তারা যদি আরেকটা সরকারের সাথে সমন্বয় করেন, যেটা অর্কদাও বলছিলেন, সমন্বয় ছাড়া কোনো কাজ হয় না। আজকে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও সেখানেও যদি আমাদের পরিবারের 5 জন থাকে, 5 জনের মধ্যে যদি সমন্বয় না হয়, সেই পরিবারের সেই অনুষ্ঠানটা পর্যন্ত মানে সুশৃঙ্খলভাবে সম্ভব নয়। ঠিক সেই জিনিসটাই আজকে পশ্চিমবঙ্গ সরকার দেখাচ্ছে, যেখানে আমাদের দিনের পর দিন আমরা কি দেখেছি, পশ্চিমবঙ্গ থেকে ব্রেন ড্রেন হচ্ছে। আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বড় বড় বিদেশি কোম্পানির সিইও পর্যন্ত সেখানে হচ্ছে কোনো একজন বাঙালি। তাহলে সেই বাঙালি, সেই পশ্চিমবঙ্গবাসীকে কেন আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে বিদেশে পাড়ি দিতে হচ্ছে? কেন পশ্চিমবঙ্গ সর্ববৃহৎ অনাথ আশ্রমের থেকেও বড় কথা হচ্ছে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছিল, সেইটা আজকের এই সরকার তারা দেখছেন। এবং আজকে আমাদের মতো যারা, আমি একজন আমাদের এই পশ্চিমবঙ্গের ক্যালকাটা ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, আমাকেও ভাবতে হতো এতদিন যে এই পিএইচডি করার পরে আমি আগামীতে কোথায় যাব। আমাকে হয়তো পশ্চিমবঙ্গ ছেড়ে, আমার বাবা আমাকে ছেড়ে, আমার ভূমি ছেড়ে আমাকে অন্য জায়গায় যেতে হবে।
কিন্তু এই সরকার আসার পর কোথাও গিয়ে আমার মতো হাজার তমসা হয়তো ভাবছে যে এই পশ্চিমবঙ্গে আমরা থাকতে পারবো, আমরা নিজের পশ্চিমবঙ্গে থেকে, নিজের দেশে থেকে আমার শিক্ষাটাকে কাজে লাগাতে পারবো এবং আমার পরিবারের সাথেও থাকতে পারবো। এই একটা সরকার আজকে পশ্চিমবঙ্গে দরকার ছিল। সেই জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে আমরা করজোড়ে আবার করে ধন্যবাদ জানাই কি এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন, ভারতীয় জনতা পার্টির সরকারকে এনেছেন এবং যারা প্রত্যেকটা প্রান্তিক মানুষের কথা ভাবে, যারা এই প্রত্যেকটা আইটি সেক্টরের ছেলে মেয়ের কথা ভাবে, প্রত্যেকটা মা বাবার কথা ভাবে, যাতে তাদের সন্তান হারা তাদের যাতে বাড়িতে না থাকতে হয়। বেশ আমি তমসা, একটা কথা আমরা ওকেই বলবো, অরিন্দম তো পার্টির নয়, ও তো মাস্টারমশাই মানুষ। দেখো, দুগ্ধ পাত্রে গোচনা ফেলে দেওয়ার মতো কিছু লোক এখন তোমার দলে এসেছে। অনেকে ব্যবসায়ীদের ফোন করে বলছে প্রোটেকশন মানি দিতে হবে। হ্যাঁ, শুভেন্দু বাবু যে চেষ্টাটা করছেন সেই চেষ্টা কিন্তু অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে এদের জন্য। তুমি যেহেতু দলের মুখপাত্র, আমি টেলিভিশনে ডিটেলস তো বলবো না, সব খবরই যেখানে যেখানে জানানোর সেখানে জানাচ্ছি। এই কালচার যদি আসে তাহলে কিন্তু খুব মুশকিল, বাধা পড়বে। না, আমরা অন্য টপিকে যেতে হবে। সংবাদ মাধ্যমে আমরা একটা আমার দলের কথা পরিষ্কার করতে চাই। এখানে সুমিত বাবু পরিষ্কার করে বলে দিয়েছেন আমাদের যে পুরোহিতের কাজ, মানে মন্দিরের কাজ, সেখানে উনি প্রেসিডেন্ট হবেন না। এটাই আমার দলের স্ট্যান্ড, কি যেখানে যার কাজ সে সেইটাই করবে, কারোর কাছে কোনো রকম কাটমানি দিতে হবে না। এটাই পশ্চিমবঙ্গ সরকার। বেশ আমরা পরের টপিকে যাব। কালীঘাট তৃণমূল যত দিন যাচ্ছে কিন্তু ফাঁকা হচ্ছে, মানে আরো একটা উইকেট পড়ে গেল। মদন মিত্রর স্ত্রী এবং ছেলেকে কিন্তু তলব করেছিল ইডি, আপনারা জানেন, এবং তারপরই তিনি কালীঘাট তৃণমূলের সব দায়িত্ব থেকে রিজাইন করলেন। রিজাইন করার পর তিনি ঋতব্রত তৃণমূল শিবিরে চলে গেল। এখন এই যে যত দিন যাচ্ছে তত ফাঁকা হচ্ছে, তাহলে শেষ পর্যন্ত কারা পড়ে থাকবে কালীঘাট তৃণমূলে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। দেখুন, আপনারা যে ছবি দেখছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা সন্দীপন সাহা, বাদিকে মদন মিত্র বসে আছেন। তাহলে যত দিন যাচ্ছে দিদিমণি কিন্তু আরো একা হয়ে যাচ্ছেন। এবার এই যে আজকে মদন মিত্র রিজাইন করেছেন, ঠিক কি তিনি বলেছেন আপনাদের সামনে রাখবো, শুনুন। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। ওই টিম এই টিমের বিষয় নয়। আমরা বারবার যেটা বলেছি যে আমাদের লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। আমাদের এখানে আপনারা শুরুর দিন থেকে জানেন, আমরা বারবার বলেছি গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। আমরা একটা কালেকটিভ, সেটাই আমাদের পরিচয়। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, প্রাক্তন মন্ত্রী, এবং ওই যে মদনদা বলছিলেন, মদনদা এখান থেকে যে বললেন না, হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। স্বাভাবিকভাবে এটা একটা কালেকটিভ। মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরো শক্তিশালী হল। আমরা পাশাপাশি রাখলাম মদন মিত্র এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন খুব সংক্ষেপে। প্রথমে আমি তমসা তোমায় জিজ্ঞেস করি, এই ডিম খাবার ভয়ে কি একে একে সব কালীঘাট থেকে চলে যাচ্ছে ঋতব্রত শিবিরে? বলো খুব একটা সংক্ষেপে। দলের যখন কোনো নীতি আদর্শ কিছু থাকে না, শুধুমাত্র ক্ষমতায় থেকে টিকে থাকাটাই তাদের আদর্শ হয়ে থাকে, তখন এই ধরনের ঘটনা বারবার দেখা যাবে। দেখুন, কে কোথায় গেল, কে কোথায় থাকলো, কে কালীঘাট শিবিরে থাকলো, কে ঋতব্রত শিবিরে থাকলো, এই নিয়ে ভারতীয় জনতা পার্টি এতটুকুও মাথা ঘামাচ্ছে না। ভারতীয় জনতা পার্টির এখন একটাই কাজ, পশ্চিমবঙ্গ সরকার কিভাবে পশ্চিমবঙ্গকে আরো উন্নত করতে পারবে, পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে আজকের দিনে আরো উন্নয়নের মধ্যে আনতে পারবে, এখানে কিভাবে ইন্ডাস্ট্রি আনা যাবে, এখানে কিভাবে কৃষি আরো উন্নততর হবে, এইগুলো নিয়েই আমরা ভাবছি, সেইগুলো নিয়েই আমরা ভাবতে চাই এবং আগামীতেও আশা করব যে আমাদের এই ধরনের জিনিসপত্র মাথা একদমই ঘামাতে হবে। অরিন্দমদা, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। মানে এখন দেখলাম যে সিভিটা হচ্ছে এরকম ভাবে, ডিম খাচ্ছি না ভালো,
ডিম খেলে খারাপ, মানে সিবি তৈরি হচ্ছে ডিম খাওয়া খাইয়ের উপরে, কি সাংঘাতিক ব্যাপারে চলে গেছে। ভালো, আমার এদেরকে নিয়ে ইগনোর করা ভালো। ধৃত, মৃত, ঋত, তৃণমূল, এবং এটা ঘটনা হচ্ছে এদের এখন প্রত্যেকেরই জায়গা হচ্ছে যে কথাটা তমসা বললো, ঘটনায় না আছে নীতি, না আছে আদর্শ, মানে বেসিক্যালি উল্টো দিকেও তাই। তারাও মুখে যারা আরেকটি পাশের থেকে এখন নতুন জিহাদি ভোটগুলোকে কনভার্ট করাচ্ছে, সে লাল ন্যাকড়ার দল, তারাও ওই একই তাই। ওদের কালকে আমি শুনছিলাম আর কি, কালকে জায়গায় এই তো রথযাত্রা হচ্ছে, এই তারকেশ্বর হচ্ছে, ওরা আসলে এখানে হজ যাত্রাতে বিশ্বাসী রথযাত্রার থেকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে ওরা সাধু সবই এক। এরা মঠ মিশনের সন্ন্যাসীদের মারতো, ওরা বিজন সেতুতে মারতো, ওরা ব্যাপারটা একই। ওরা করেছে এখানে পার্ক স্ট্রিট আর আরজিকর, এরা করেছে কামদুনি, ধানতলা, বানতলা। সুতরাং এইসব মানে এক জিনিস, এক কালচার, এর কোনো নেই। আমি সবটাকে মনে করি এরা হিন্দু বিরোধী, দেশ বিরোধী এবং নৈরাজ্যপন্থী। এদের কোনো কারো কিচ্ছু কোনো রকম এদের নিয়ে আলোচনাই আমার ভবিষ্যতে মনে থাকবে। এদেরকে এদের আলোচনা করে এদের ইম্পর্টেন্স দেওয়া হয়, এদের নিয়ে আলোচনা করাই ভবিষ্যতে বন্ধ করে দেওয়া উচিত। শেখ অভিকে নিয়েও নয় এবং এই সব নৈরাজ্যপন্থীদের নিয়েও নয়। বেশ, এরা আমাদের সময় প্রায় শেষ। অর্কদা, প্রথম কথা, পশ্চিমবঙ্গে বর্তমানে শাসক বিজেপি, বিরোধীও বিজেপি, বেশ, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এইরকম বোধহয় প্রথম। আর মদনদা কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিলেন, চোস্ত বাংলা, চোস্ত হিন্দি, চোস্ত ইংরেজি বলতেন। বীরঞ্জন দাসমুন্সির সহায়ক ছিলেন ওনার দাদা, সেই থেকে ওনার রাজনীতিতে হাতে করি। এবং মদনদা খুব উপকারী মানুষ, আমিও পেয়েছি, একটা কালারফুল ক্যারেক্টার। কেন গেছেন এগুলো সবাই বুঝতে পারছে। এখন প্রশ্ন হলো, ঋতুর দলে সব বিধায়ক যদি চলে যান, মানুষ কার দিকে আছে? তৃণমূলের যারা কর্মী, যারা সমর্থক, তাদের সমর্থন কোন দিকে আছে, সেটাই হচ্ছে আসল লিটমাস টেস্ট। এই টেস্টে যে জিতবে তারই গ্রহণযোগ্যতা বাড়বে। আর বিরোধী শূন্য বলে তো কিছু হয় না, বিরোধিতা জায়গায় এমনিই হবে, শূন্যস্থান কিছু থাকে না। কিন্তু ঋতব্রত ঠিক আছে, ঋতব্রত ওর শাশ্বত হয়ে আসছিল ব্যুরোক্র্যাট ভাইপো টাইপের জন্য, যা করেছে ঠিক করেছে। দস্যু রত্নাকরেরও বাল্মীকি ইচ্ছা করে, ওই দিকেও অনেক দস্যু রত্নাকর আছে। আমি ঋতকে বলছি না পার্সোনালি, মদন দাকেও বলছি না, কিন্তু আছে। যে 70টা বেআইনি বাড়ি করেছে, যে হাওড়াতে সব প্রমোটারদের আড়ালে ফান্ডিং করেছে, কারণ ঠাকুর পুকুরে বিশাল বড় বাগান বাড়ি আছে, সেখানে সুইমিং পুল করার জন্য আজ থেকে 15 বছর আগে যিনি বানাবেন তারাতে 50 লক্ষ টাকা নগদে দিয়েছিলেন। ওসব তো আমরা জানি। হ্যাঁ, দস্যু রত্নাকররা বাল্মীকি হচ্ছে। আর আমি যে অনেকে বলেন না, আমি কিন্তু বিশুদ্ধবাদী রাজনীতিতে বিশ্বাস করি না। সাম দাম দণ্ডভেদ, সংসদীয় রাজনীতিতে এনসিপিআই এগুলো যদি তোলামূলে থাকতো, সংসদে হট্টগোল করতো। একটা দেশের স্বার্থে ভোট দেবে, ভালো, 3 বছর তো আছে, কাজে লাগিয়ে নাও, কোনো অসুবিধা নেই। বেশ, অনেক ধন্যবাদ অরিন্দম দা, তমসা, অর্কদা, আপনার তিনজনকে অনেক ধন্যবাদ। আপনারা ঘন্টাখানেক বাংলার কথায় আজকের পর্বে আমরা আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। খবরের ভেতরের খবর, যেটা প্রথমেই বলেছি আপনাদের জানাবার দরকার, জানবার দরকার, আমরা কিন্তু এই অনুষ্ঠানে সেটাই আপনাদের সামনে পরিবেশন করি। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।